জনগণের রাজনীতি আর ভোটের রাজনীতি কিন্তু আলাদা। ঠিক আছে, যে জনগণের রাজনীতি করে সে সদা সবকিছু ওপেনলি সত্য বলে ফেলে এবং প্রকৃতপক্ষে জনগণের কথাই বলে। আর যারা ভোটের রাজনীতি করে তারা অনেক কিছু কৌশল অবলম্বন করে, তাদের ভিতরে অনেক কিছু পাবেন। আর এখন আরেকটা রাজনীতি দেখতেছি আমরা, হচ্ছে আমলাতন্ত্র রাজনীতি। মানে আমলাকে আমি কিভাবে খুশি রাখতে পারবো, হ্যাঁ আমলাকে। তাহলে এখন রাজনীতি 3 ভাগে বিভক্ত। একটা হ্যালো বাংলাদেশ, স্বাধীন সংবাদের উত্তর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবার আমরা হাজির হয়েছি নতুন একটি ভাবনা নিয়ে। বিষয়টি হচ্ছে রাজনীতির ভাবনা, তবে একটু প্রেক্ষাপটটা ভিন্ন। আমরা যে আজকে যে আলোচনাটা করব সেটা অবশ্যই রাজনীতি এবং সামাজিক দুটিই থাকবে। এবং আমরা যেই জায়গাটিতে বসেছি সেটি বান্দরবান জেলা সাঙ্গু নদীর তীরে বসেই আমরা এমন একটি ব্যক্তির সাথে পরিচিত হতে যাচ্ছি, এবং যিনি একজন বলা যেতে পারে এই সমাজের এবং এই বান্দরবান জেলার একজন তরুণ উদ্যোক্তা, এবং যেটা বলা যায় স্বতন্ত্র এবং স্বতন্ত্রভাবেই রাজনীতিবিদ বলা যেতে পারে তাকে। যেহেতু সে কোনো প্রথমে কোনো রাজনীতি সংগঠনের সাথে না থাকলেও পরবর্তী একটি রাজনীতির সাথে সংগঠনের সাথে জড়িত হন। তো বিষয়টি নিয়ে আমরা খোলামেলা আলোচনা করব, ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কি হতে যাচ্ছে। তো আমার পাশে যিনি আছেন উনি হচ্ছেন এই বান্দরবান জেলারই কৃতি সন্তান এবং একজন তরুণ উদ্যোক্তা এবং ব্যবসায়ী গোলাম মোস্তফা মাসুদ, এবং আমরা মাসুদ ভাই বলে চিনি। তাই আমরা আজকে মাসুদ ভাইয়ের কাছে চলে এসেছি, এই সাঙ্গু নদীর তীরে বসে মাসুদ ভাইয়ের সাথে কথা বলবো। জি মাসুদ ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যে আমি আসলে মাসুদ ভাই, যেহেতু বান্দরবান আপনার খুঁজে চলে আসা, তো আপনার সাথে একটু কথা বলার জন্য এসেছি। সেটা হচ্ছে যে আপনি একজন তরুণ উদ্যোক্তা, এবং আপনার আপনার এই বান্দরবনে বেশ কিছু ব্যবসা বাণিজ্য আছে, যেটা কাপড় ব্যবসার বস্ত্র বিতান, বনফুল টেক্সটাইল নিয়ে আপনি কাজ করেন, এবং উপজাতিদের বিভিন্ন পোশাক আশাক নিয়েও আপনি বেশ সুন্দর ডিজাইনের কাজ করেন। আপনার ধরতে গেলে একজন ডিজাইনের মতোই কাজ করেন আপনার, যেগুলো আমি দেখলাম আপনার প্রতিষ্ঠানে। তো যাই হোক, এর পাশাপাশি এই যে তরুণ উদ্যোক্তাটা, আপনি তো পড়াশোনা শেষ করে চাইলে আপনি চাকরি করতে পারতেন, কিন্তু আপনি প্রথমে তরুণ উদ্যোক্তা কেন হলেন? আপনি জানেন আমি চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করি। করার পর দীর্ঘকাল আমি আবার বিসিএস এর ক্লাস নিতাম, কোচিং ক্লাস নিতাম। আচ্ছা, যারা ক্যাডার হচ্ছেন অনেককে আমি পড়াইছি, আমার হাতে অনেক ডাক্তার হলেন, তার মানে অনেক ছাত্রই আছে। হ্যাঁ অনেক ছাত্রই আছে। প্রায় 2017-র দিকে আমার কেন জানি মনে হলো যে আমরা সবাই কেন জবে যাব। আমরা কিছু, সরকারের তো একটা সীমাবদ্ধতা আছে, হ্যাঁ সে সরকার চাইলে সবাইকে জব দিতে। মানে আগে একটা শিক্ষিতের হার কম ছিল, এখন তো প্রায় মানুষ মানে লেখাপড়া মানে শিক্ষা ছাড়া বুঝে না। হ্যাঁ, তো এখন সবগুলো মানুষকে তো আর সরকারের জব দেওয়া বা বিভিন্ন পাবলিক সেক্টর গুলো জব দেওয়া সম্ভব না। তা আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা আছে যে তুমি যদি পড়ালেখা শেষ করো তাহলে তোমাকে জব করতেই হবে। তা আমি চেয়েছি সেখান থেকে বের হয়ে এসে ভিন্ন কিছু করার। হ্যাঁ, আমি একটা কিছু করব যা মানুষকে জব দিব। হ্যাঁ, সবাই আসুক, সবাই চিন্তা করুক। আমি চাচ্ছি যে জবের বাহিরে এসে কাজ করুক, মানে কাজ ছোট না, কাজটাকে বড় করে দেখুক, কাজকে বড় করে দেখুক, এবং ওই শিক্ষা আর জবের সাথে তারা যেন না মিলিয়ে ফেলে যে আমি লেখাপড়া করেছি তাই আমার জব করতে হবে না। আমার দ্বারা সম্ভব, আমার দ্বারা যেটা সম্ভব আমি তাই করব। তার মানে আপনি যে প্রতিষ্ঠান করেছেন, এখন প্রতিষ্ঠানে কতজন আপনার সাথে কাজ করেন? এই ধরেন আপনার সহকর্মী এই প্রতিষ্ঠানগুলোতে। আমার প্রায় শ্রমিক হিসাব করতে গেলে প্রায় 70-80 জনের মতো শ্রমিক আছে। মানে এরা আপনার সহকর্মী? আমার সহকর্মী, এবং আমার শোরুম গুলোতে প্রায় 9 জনের মতো জব করে। আচ্ছা, এই বান্দরবনে সদরে আপনার শোরুম গুলো আছেন? হ্যাঁ, বনফুল টেক্সটাইল, বনফুল আনিতা, বার্মিস শপ। বাহ, সুন্দর নাম। তো যাই হোক, আসলে আমরা যেটা দেখেছি যে আপনি তরুণ উদ্যোক্তার পাশাপাশি 2019 সালে হবে আপনি এই বান্দরবান উপজেলাতেই আপনি এই উপজেলা সদরের ভাইস চেয়ারম্যান পদে ইলেকশন করেছেন, নির্বাচন করেছেন। হ্যাঁ, হঠাৎ করে এই নির্বাচনটা কেন করলেন আপনি? আসলে আমি আমাদের
রাজনৈতিক অবস্থানে আমি চিন্তা করতেছিলাম যে আমার মানুষের জন্য কিছু করা উচিত। আমি একজন তরুণ উদ্যোক্তা, আমি শুধু উদ্যোক্তা থাকলে হবে না, আমার কিছু করতে হবে মানুষের জন্য। আমি যদি দেশের জন্য মানুষের জন্য কিছু করতে না পারি, তাহলে আমি এজ এ ব্যক্তি বা মানুষ হিসাবে আমার জন্ম বৃথা। মানে সামাজিক দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতা থেকে তো আমি চেয়েছিলাম যে এই যে আমাদের রাজনীতি যে ব্যবস্থা, হ্যাঁ রাজনীতি বেশ, এই যে কাউকে বলা হয় নগর পিতা, তিনি পিতা হয়ে যান। আমি পিতা না হয়ে আমি চিন্তা করছি যে না, একজন সেবক হিসাবে কি কিছু করা যায়, একজন মানে জনগণের সেবক, জাস্ট একজন সেবক হয়ে থাকা। সে সেবক থেকে চিন্তা করে যে সেবক হলে আমি একটু রাজনৈতিক এই ধ্যান ধারণা বা রাজনৈতিক চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করি। আমি যখন এই একটা এই পদে যাব বা আমি যখন নির্বাচনের পর জয়লাভ করব, তখন আমি ওদের অভিভাবক হিসাবে যে জিনিসটা অভিভাবক থাকবো, বাট আমি তাদের প্রজা হব, আমি তাদের কর্মচারী হব। জাস্ট আমি একজন কর্মচারী হব। হ্যাঁ, অভিভাবক ঠিক আছে, কিন্তু আমি একজন কর্মচারী হব। আমি একজন পিতা হয়ে বসে থাকবো, ওই টাইপের কিছু না। তাদের যে সমস্যাগুলো, ওইটা তো এককভাবে সমাধান করা উচিত না। আমি চাচ্ছিলাম আমি একটা সরকারের সাথে ওই সমস্যাগুলোর একটা সম্পর্ক স্থাপন করার মাধ্যম হব এবং মানুষের কথাগুলো কাছ থেকে শুনবো। সমাজকে পরিবর্তন করতে হলে আপনার মানুষের কাছে যেতে হবে। হ্যাঁ, আর আপনি যদি এইভাবে যান, আপনি স্বাভাবিক মানুষ হিসেবে গেলে আপনাকে যতটা তার প্রায়োরিটি দিবে, যে মনের কথাগুলো খুলে বলবে। আর আপনি যখন একজন প্রতিনিধি হিসেবে যাবেন, তখন আপনাকে আরো বেশি আপন করে তারা মনের কথা খুলে বলবে, কারণ তারা বিশ্বাস পাবে যে উনি কিছু করতে পারবে। আর আমি স্বাভাবিক গেলে উনি কতটুকু করবে, এই চিন্তা থেকে আমার মেনলি। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে আপনি তো সেবার তো মনে হয় নির্বাচনে পাশ করেননি, বা না আমি পাশ করিনি নে, কারণ ওই যেহেতু আমি ওই নির্বাচন ব্যবস্থাটা বলতে চাচ্ছি না, 2019-এ দেশের নির্বাচন ব্যবস্থা কি ছিল, আমাদের হয়তো বাধ্যগত নমিনেশন তুলে নিতে হলো। আচ্ছা, তখন আপনি তুলে নিতে বাধ্য হয়েছি যে কোনো কারণে। সেটা সবাই জানে। হ্যাঁ, তারপরে তো আপনি সামাজিক কাজগুলো তো করে গেছেন। এর বাহিরে আমি আপনাকে একটা বলি, আমি কিন্তু লেখালেখি করি। আমি সুফিজম নিয়ে লেখালেখি করি। অনেকের সাথে আমার মেন চিন্তা হচ্ছে একটা মানুষ হওয়া, মানে মানুষ হওয়া, তার দর্শন তৈরি করা। হ্যাঁ, মানুষের দর্শন তৈরি করা। হ্যাঁ, ফাইন, খুব সুন্দর। তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যেটা আপনি দেখেছেন 5ই আগস্ট, 5 আগস্টের একটা বিপ্লবী গণ অভ্যুত্থান বলি আমরা, বা বিপ্লব বলি, সেই গণ অভ্যুত্থান বিপ্লবটা আপনি কিভাবে দেখছেন? আমি দেখছি এই গণ অভ্যুত্থানটা আসলে আমাদের আরো আগেই হওয়ার দরকার ছিল। আমাদের দীর্ঘকাল যে রাজনৈতিক ব্যবস্থা, 71 সালে যে আমাদের মুক্তিযুদ্ধ হলো, কিন্তু মানুষ যে জন্য যুদ্ধ করেছে সে কাঙ্ক্ষিত ফল তারা পায়নি। আসলে মুক্তিযুদ্ধ বলা হয়, মানুষের মুক্তি এখনো হয়নি। আমরা মুক্তি একটা কিছু ব্যক্তিকে দিয়ে দেই, যে আমাদের নেতা আছে, নেতা আমাদের মুক্তি দিবে। এখন আমাদের নেতাগুলো করে কি, যে সমস্ত ক্ষমতা তার হাতে রেখে দেয় এবং জনগণকে রাখে যে তোমার মুক্তি একমাত্র আমার হাতে। কিন্তু আমাদের যে ব্যবস্থাটা হওয়া উচিত ছিল, যে জনগণের মতামতের প্রাধান্য দেওয়া। আমরা জনগণের মতামতের প্রাধান্য দিই না, আমরা নেতার মতামতের প্রাধান্য দিই। কারণ রাজনীতির যে বিষয়টা ছিল, রাজনীতির বিষয়টা হচ্ছে জনগণের জন্য। তো আমাদের দেশে প্রথম রাজনীতির সিস্টেম ছিল একটা, যে জনগণের জন্য রাজনীতি করব। এরপর সিস্টেম হয়ে গেল দুটা, একটা হচ্ছে জনগণের জন্য রাজনীতি, আর একটা হচ্ছে ভোটের রাজনীতি। জনগণের রাজনীতি আর ভোটের রাজনীতি কিন্তু আলাদা। ঠিক আছে, যে জনগণের রাজনীতি করে সে সদা সবকিছু ওপেনলি সত্য বলে ফেলে এবং প্রকৃতপক্ষে জনগণের কথাই বলে। আর যারা ভোটের রাজনীতি করে তারা অনেক কিছু কৌশল অবলম্বন করে, তাদের ভিতরে অনেক কিছু পাবেন। আর এখন আরেকটা রাজনীতি দেখতেছি আমরা, হচ্ছে আমলাতন্ত্র রাজনীতি। মানে আমলাকে আমি কিভাবে খুশি রাখতে পারবো, আমলাকে। তাহলে এখন রাজনীতি 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে জনগণের জন্য রাজনীতি, যে হচ্ছে সর্বদা কথা বলবে জনগণের হয়ে সরকারের কাছে, এবং সরকার জনগণের জন্য কাজ করছে কিনা তার হচ্ছে গঠনমূলক বিরোধিতা করবে। আর আরেকটা হচ্ছে ভোটের জন্য,
ভোটের রাজনীতি এটা তো আপনি বুঝেন, জনগণের কাছে কিভাবে যেতে হবে। হয়তো বিভিন্ন জনে কেউ 500 টাকা দিয়ে যায়, কেউ বিভিন্ন ইস্যু তৈরি করে যায়, এটা একটা অন্যরকম। আর এখন যে রাজনীতি বেশি দেখতেছি এখন আমলাতান্ত্রিক, মানে আমলাদের কিভাবে আমি খুশি করব, তাহলে হয়তো আমি জয়লাভ করতে পারবো। মানে আমাদের প্রকৃত যে রাজনীতিটা জনগণের, সেই রাজনীতিটা আমরা পাচ্ছি না। হ্যাঁ, পাস না কার কারণে, এবং পরে দেখা যাচ্ছে জনগণের ভোটার অধিকার পর্যন্ত হরণ হয়ে যাচ্ছে আমরা যখন আমলাদের খুশি করতে যাচ্ছি। হ্যাঁ, যে আমাদের তো জনগণ প্রয়োজন নাই। এই এই একটা সিস্টেম যখন আমাদের দেশে চলে আসে, হ্যাঁ, তখন বিপ্লব অবিসম্ভাবী হয়ে দাঁড়ায়। ঠিক। হ্যাঁ, বিপ্লব অবিসম্ভাবী হয়ে যায়। মানুষের যখন নৈতিক অধিকারগুলো ক্ষুণ্ণ হয়, হ্যাঁ, মানুষের যখন বাক স্বাধীনতা ক্ষুণ্ণ, মেন হচ্ছে বাক স্বাধীনতা। আপনি কখনো একটা মানুষকে বাক স্বাধীনতা দমিয়ে রাখতে পারবেন না, এটা তার জন্মগত অধিকার, এটা ঐশ্বরিক পাওয়া একটা অধিকার। আপনি সবকিছু দমিয়ে রাখলো, আপনি অস্ত্র বা যে কোনো এর বিরুদ্ধে একজন লেখককে, একজন চিন্তাশীলকে কখনো আপনি অস্ত্র দিয়ে আটকে রাখতে পারবেন না। তাকে বলতে দিতেই হবে, এবং আপনার সেই ভুলটা স্বীকার করতে হবে। যখন দেখা গেল সবকিছু দমিয়ে রাখার চেষ্টা করতেছে, তখনই বিপ্লব অবিসম্ভাবী হয়ে গেল। এবং বিপ্লবে যে জিনিসটা দেখলাম, প্রচুর মানুষের সমর্থন, কারণ মানুষ চিন্তা করছে তাদের জনগণের যে আকাঙ্ক্ষা ছিল হয়তো এই বিপ্লবের মাধ্যমে তারা পাবে। কিন্তু দুঃখের বিষয়, এখনো মানুষের আশা ছাড়ে নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যে আশা নিয়ে আসছে, আশাটা মনে হয় কাঙ্ক্ষিত লোককে বুঝতে পারতেছে না। আরেকটা বিপ্লব অবিসম্ভাবী হতে পারে সামনে। আচ্ছা, আপনি বলছেন আরেকটা বিপ্লবী হতে পারে, তো আমরা এই হতে পারে, আমরা কি বারবারই বিপ্লবী দেখবো বা এই গণঅভ্যুত্থানে দেখে যাব? আমি আপনাকে যদি ছোট করে বলি, যে একজন মানুষ হিসাবে, যে এই এই যারা বিপ্লবের প্রত্যেকটা দলই নেতৃত্ব দিয়েছে, একটা গ্রুপ যেটা এনসিপি, জুলাইয়ের, যারা ওই পুরো জুলাইটাকে দাবি করে, হ্যাঁ, দেখা গেছে আমাদের যে 52 থেকে 47 থেকে আপনি যা বলেন 69, 71, তারপরে হচ্ছে 91, 90, তারপরে হচ্ছে আপনার 2024, সবসময় কেন ছাত্ররা জীবন দিয়ে যাচ্ছে। তো এই দেন ধারণা থেকে এনসিপি একটা দল করেছিল যে আমরা এই রক্ত দিয়ে চলে যেয়ে তাদের হাতে ক্ষমতাটা দিয়ে চলে যাব, আমার যারা অভিভাবক তারা। কিন্তু অভিভাবকরা সবসময় আমাদের এই যে আশা আকাঙ্ক্ষাটা দেখা যাচ্ছে যে না, ওরা গণতন্ত্র রক্ষা করতে ব্যর্থ। আচ্ছা, আপনি যখন বলছেন গণতন্ত্র রক্ষা করতে ব্যর্থ, আমি একটু আপনি থামিয়ে বলতে চাচ্ছি, আপনি এনসিপির কথাটা এনেছেন। আমি যতটুকু শুনেছি যে এই বান্দরবান জেলা আপনিও এনসিপির একটা দায়িত্ব নিয়েছিলেন বা দায়িত্ব পেয়েছিলেন, তো আপনি কি এটা কি বর্তমান প্রেক্ষাপটে এনসিপির রাজনীতি কার্যক্রম বান্দরবান জেলাটাতে কি তারা কি আসলে সফল? আমি সফল বলবো না হচ্ছে, আমি আগেই বলেছি যে জনগণ যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই বিপ্লব ঘটেছিল, সে এই আশা আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে ব্যর্থ, এখানে পাচ্ছে না। হ্যাঁ, যদি পেত তাহলে জনগণ সফল হতো। আচ্ছা, আপনার এই নতুন চিন্তা ভাবনা থেকে আমরা যতটুকু বুঝতে পারছি যে আসলে আমি যতটুকু শুনতে পেরেছি যে আপনি হয়তো সামনে কি কোনো নির্বাচন, সংসদীয় নির্বাচন করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা। আমি যতটুকু শুনতে পারছি যে আপনি হয়তো স্বতন্ত্র থেকেও হয়তো মুভমেন্ট করতে পারেন, কিন্তু সেটা কি আসলে কি সত্য কিনা? আমাদের এই চিন্তা ভাবনা আছে, আমি না বলবো না, কিন্তু আগে হচ্ছে যে তৃতীয়, এখন আমি দেখতে পাচ্ছি তৃতীয় রাজনীতিটা চলতেছে আমাদের দেশে, মানে আমলাকে খুশি করা, আমলাকে, প্রশাসনকে, মানে বিভিন্ন জনকে খুশি করার রাজনীতি, তাহলে আমরা ভোটে জয়লাভ করব। যখন এই দেন ধারণা থেকে মানুষ ফিরে আসবে, আমাদের এই শুধু আমি আমাদের রাজনীতিবিদকে দোষ দেব না, আমাদের জনগণেরও, জনগণ ভোট প্রয়োগ করার সময় চিন্তা করে প্রয়োগ করে না। হ্যাঁ, যে পরিবর্তন চাই, কার মাধ্যমে আমার পরিবর্তন আসবে, কোন ব্যক্তিটা আমার পরিবর্তন করতে পারে, এই চিন্তা নাই। ওরা হচ্ছে পুরাতন সে মার্কা আছে, হ্যাঁ, সে মার্কা দেখেই তারা চিন্তা করে ওই মার্কায় ভোট দিতে হবে, ওই মার্কায় ভোট না দিলে। আর তাদের ভিতরে আরেকটা চিন্তা আছে যে আমি যদি ওরা বলে যে ও জিতবে, তুমি আরেকজনকে ভোট দিয়ে লাভ কি। কিন্তু জনগণের ওই চিন্তাটা নাই যে ও আমার মতের মধ্যে যাচ্ছে না, হ্যাঁ, তাহলে আমি কেন ওকে ভোট দিব।
মানে এই আমাদের রবীন্দ্রনাথ অনেক আগে একটা কথা বলেছে, যদি তোমার ডাক শুনে কেউ না আসে রে তবে একলা একলা চলো রে। হ্যাঁ, তো এই মানুষগুলো একলা চলার নীতি এখনো গ্রহণ করে নাই, সে রবীন্দ্রনাথকে বুঝে নাই। কেন বলছে যে তুমি শুরু করো। হ্যাঁ, তো সে বললো বলো ও জিতবে বলে ওকে ভোট দিতে হবে তা না। তোমার যখন সে তোমার যে অধিকারের প্রতিফলন ঘটায় না, তুমি তার পক্ষে থাকবা কেন? তুমি আসো না, তুমি আস্তে আস্তে আরেকজন আসবে, আরেকজন, এইভাবে আস্তে আস্তে এক সময় ছোট ছোট বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তাহলে এক সময় আমরা একটা বড় কিছু ভালো কিছু দেখতে পারবো। কিন্তু আমাদের জনগণেরও চিন্তার পরিবর্তন আসতে হবে। তাহলে হয়তো আমরা আমরা যেই 5ই আগস্টের পরে যে বাংলাদেশ করতেছি এবং একটা বাংলাদেশ পাবো, আমার বিশ্বাস। আর আমরা সে বিশ্বাসের জায়গাটাই ধরে নিলাম, যে মাসুদ ভাইয়ের কথায় যে আমরা সামনে খুব শীঘ্র একটা নতুন বাংলাদেশ পেতে পারি। আবারও এখন যদি আবার নতুন কোনো কিছু চিন্তা ভাবনা করা যায়, যে যদি আবার নতুন যদি আমরা ভাবি যে বিপ্লব ঘটতে পারে, তাহলে কি এই বিপ্লব মাঝ থেকে আবারও কি নতুন বাংলাদেশ পাবো, সেই অপেক্ষায় থাকবো আমরা। তবে আমরা মাসুদ ভাইয়ের কথা অনেকখানি শুনলাম, তো আমি একটু অ্যাড করবো। আপনি দেখেন এই যে একজন লোক হাদি যে বর্তমানে খুব আলোচিত, হ্যাঁ, যখন একটা আমার দেশের সম্পদ বা একটা মানুষ যখন পরিবর্তনের জন্য আসবে, একটা রাষ্ট্রের দায়িত্ব কি? তাকে সম্পূর্ণ নিরাপত্তা দেয়া। আমরা রাষ্ট্রের সরকার গঠন করি কিসের জন্য? আমার নিরাপত্তার জন্য। আমি অনেক কথা বলতে পারি না, কিসের জন্য বলতে পারি না? আমি নিরাপত্তাহীনতায় ভুগি। আমি কেন নিরাপত্তাহীনতায় ভুগবো? তাহলে আমার রাষ্ট্র পুরোই ব্যর্থ। হ্যাঁ, তাহলে এখান থেকে নেতা উঠবে কি করে? জনগণের কথা বলবে কিভাবে? আমার রাষ্ট্র যদি তাকে নিরাপত্তা দিতে না পারে, আমার রাষ্ট্রযন্ত্রকে পরিবর্তন হতে হবে, পুরো রাষ্ট্রযন্ত্র পরিবর্তন হতে হবে, রাষ্ট্র হইতে হবে জনগণের। আমরা জনগণের রাষ্ট্র পাচ্ছি না। আপনি আরেকটা জিনিস চিন্তা করবেন, সংবিধান, যে সংবিধানের কথা আছে, সংবিধান পরিবর্তন হবে জনগণের জন্য, কিন্তু আমাদের সংবিধান পরিবর্তন হয় শুধু রাজনীতিবিদদের জন্য। আপনি এই যে 16-17টা যতটা সংবিধান পরিবর্তন হয়েছে, একটা সংবিধান কি জনগণের জন্য হয়েছে? না। তাহলে জনগণের ব্যক্তি স্বার্থের জন্য জনগণের কথা কেউ বলে না, জনগণের কথা কেউ বলে না। হ্যাঁ, তো আমাদের এই পুরো ব্যবস্থাটাই পরিবর্তন হওয়া উচিত ছিল। এই আপনার এরপর যে আমি ভেবেছিলাম যেটা যে আমাদের সংস্কার হবে, পুরো সংস্কার হয়ে তারপরে নির্বাচন আসবে, কিন্তু আমি এখন দেখলাম যে মানুষ সেই পুরাতন ধ্যান ধারণায় পুরাতন নির্বাচনের দিকেই চলে যাচ্ছে, কিন্তু সংস্কারের দিকে কারো চিন্তা ভাবনা নেই যে আমার কোথায় সমাজের কোন জায়গায় ক্ষত, এই ক্ষতগুলোকে চিহ্নিত করা, এই কাজ কেউ করা নাই। তো সংস্কার করা কি এখন কি সময় আছে? আপনি কি মনে করেন যে এই যে সামনে তো নির্বাচন দিয়ে গেল, ফেব্রুয়ারিতেই নির্বাচন, ফেব্রুয়ারি 12 তারিখ, এই সংস্কারটা কখন হবে? না, সংস্কার আর আমি তো বললাম ব্যর্থ, আমি তো বলেই দিলাম ব্যর্থ। এখন আর আমরা সংস্কার আশা করতে পারি না। হ্যাঁ, আমরা আশা করতে পারি না। এখন ধরেন আমরা আমি বললাম আপনাকে, আমি সংবিধান যত পরিবর্তন দেখে আসছি প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রয়োজনে, কারণ আমাদের যে 70 নং অনুচ্ছেদ আছে, আপনি দলের বাইরে যেয়ে ভোট দিলে কি হবেন? আপনি দল থেকে বহিষ্কৃত হবে, তাহলে আপনার সংসদ সদস্য পর্যন্ত বাতিল হয়ে যাবে। এখন আমাদের প্রধান নেতা যে সিদ্ধান্ত নিবে, আপনি সেই সিদ্ধান্তে ভোট দিতে বাধ্য। হ্যাঁ, তাহলে জনগণের জন্য হলো কি? আপনার এই আগস্টের বিপ্লবের পর প্রতিটা নেতার দরকার ছিল জনগণের কাছে যাওয়া, বাবা তোমাদের কোথায় কোন ক্ষত, এই ক্ষতগুলো চিহ্নিত করে তারপর এটা সমাধানের ব্যবস্থা করা, সরকারকে চাপ প্রয়োগ করে যেভাবেই হোক। তারা চাইলে কিন্তু পারতো, কিন্তু না, তারা সেই পুরাতন জায়গায় ফিরে যাচ্ছে। সেজন্য আমি খুবই শঙ্কিত যে আরেকটা বিপ্লব হয়তো হতে পারে, যেমন আপনার 91-তে হয়েছিল, 91 পর 24, হয়তো মাঝখানে 96 বছর 35 বছর একটা গ্যাপ গেছে, আবার 30, 35 বা 40 বছর পরে আরেকটা হতে পারে। তখন আমার সন্তান আপনার সন্তানই রক্ত দিবে। তা আমাদের সন্তানগুলোকে যদি আমরা বাঁচাতে চাই, হয়তো সেটা আমার সন্তান হতে পারে বা আপনার সন্তান হতে পারে, যে কারো সন্তান। আমাদের দেশের প্রত্যেকটা সন্তান আমার সন্তান ভাবতে হবে। হ্যাঁ, আমার সন্তান যদি আবার রক্ত দিতে হয়, সে রক্ত থেকে বাঁচাতে হলে আমাদের এখনো সময় আছে। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে যে আমাদের কোন জায়গায় সমস্যা, সেটাকে চিহ্নিত করে জনগণকে এগিয়ে আসতে হবে, কারণ জনগণ দ্বারাই সব সম্ভব। তার মানে আমরা সেই নতুন বাংলাদেশের অপেক্ষায় আমাদেরকে থাকতে হচ্ছে আর কি। আমরা চাই আবার নতুন বাংলাদেশ, যেখানে বাক স্বাধীনতা আছে। হ্যাঁ, আমরা পুরোপুরি বাক স্বাধীনতা পেতে চাই। প্রিয় দর্শক, আমরা
এতক্ষণ কথা বললাম মাসুদ ভাইয়ের সাথে, সুন্দর আলোচনা হলো এবং মাসুদ ভাইয়ের কাছ থেকে আমরা বাক স্বাধীনতা সম্পর্কে জানলাম এবং গণতন্ত্র নিয়ে কথা বললেন এবং দেশের বর্তমান যে প্রেক্ষাপট এই রাজনীতি সেটা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করলেন এবং পরবর্তী নতুন বাংলাদেশে গঠনমূলক তৈরি হোক এবং সংবিধান সংস্করণগুলো জনগণের জন্য হোক, সব মিলিয়ে আমাদের এই মাসুদ ভাইয়ের কথাগুলো আমরা আমি আপনাকে একটু এড করবো। আপনি মাঝখানে এসে বান্দরবানের এনসিবির যে পরিস্থিতিটা জানতে চেয়েছিলেন। হ্যাঁ, এখানে আগে একটা সমন্বয় কমিটি ছিল, সম্প্রতি আরেকটা কমিটি হলো আহ্বায়ক কমিটি। হ্যাঁ, দেখা গেল যে ভাইটাল পোস্ট দুইটাই হঠাৎ করে নতুন মুখ বাহির থেকে নিয়ে আসলো, কিন্তু যারা আগে সমন্বয়ক ছিল তাদেরকে 29 জনের কমিটি তাদেরকে এখানে অ্যাড করা হয়নি এবং তারা সাংবাদিক সম্মেলনও করেছে। পরে দেখা হলো কেন্দ্র থেকে এটা নিয়ে আলোচনা করা হয়নি, কেন আপনারা সাংবাদিক সম্মেলন করলেন, কি কারণে? হ্যাঁ, ওরা জানতে চায়নি। মানে আমি মনে করি যে এখানেও গণতন্ত্রের বিষয়টা আমি পাচ্ছি না। তার মানে আমরা এবার বুঝতে পারলাম যে বিপ্লব আমাদের মাঝে এসেছিল, যে গণতন্ত্রের জন্য প্রক্রিয়া চালু করা বিষয় ব্যবস্থা ছিল, সেই গণতন্ত্র কিন্তু এখনো মানুষ পায়নি। সেই গণতন্ত্রের স্বাদ জনগণ এখনো পাচ্ছে না। তো সেই গণতন্ত্র স্বাদ পাওয়ার জন্যই আমাদের মাসুদ ভাইয়ের যে কথাগুলো এবং সুন্দর আলোচনা শুনলেন, আমরা এই আলোচনাটার যেন আবারও মাসুদ ভাইকে নিয়ে করতে পারি এবং আমরা যেন আবারও এই সাঙ্গু নদীর তীরে বসে পরবর্তী বান্দরবান জেলার নির্বাচন, সংসদ নির্বাচন এবং ত্রয়োদশী নির্বাচনকে নিয়ে যেন আবারও আলোচনা করতে পারি, সে অপেক্ষা থাকবেন এবং আশা করি আমাদের সাথে আপনারা আজ এই পর্যন্তই। সবাইকে